এক অভিশপ্ত গ্রাম যেখানে জন্ম নেয় এমন এক মেয়ে যাকে পুরো গ্রাম শয়তানের সন্তান বলে ঘৃণা করত, কারণ সে জন্মানোর পর নিজের নারী নিজেই কামড়ে ছিঁড়ে ফেলেছিল। কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এমন এক ক্ষমতা যা কালো জাদুর চাইতেও শক্তিশালী। শুধু তাই নয়, নিজের জন্মদাত্রী মাও তাকে সহ্য করতে পারত না। স্কুলে ক্লাসমেটরা তাকে অনেক বিরক্ত করত, এমনকি ছেলেরা তাকে ধর্ষণ পর্যন্ত করতে চায়। কিন্তু তারা তো জানে না মেয়েটি কতটা আধ্যাত্মিক শক্তির অধিকারী। সে একে একে সবকিছুর প্রতিশোধ নেয়। একদিন মেয়েটি জানতে পারে যে মা তাকে কোনোদিন মেয়ের মতো ভালোবাসেনি, সে আসলে তাকে টাকার বিনিময়ে জন্ম দিয়েছিল। আর কি এমন রহস্য ছিল সেই ভয়ঙ্কর কাল্ট গোষ্ঠীর পেছনে, যারা মেয়েদের উপর যৌন নির্যাতন করত নিজেদের এক জঘন্য উদ্দেশ্যে? তো আজ আমি এমনই এক রহস্যময় আর প্রতিশোধের সত্য ঘটনা বলবো, যেটি কোনো সাধারণ ভূতের গল্প নয়, বরং এই পুরো গল্প দেখে আপনার গায়ের লোম শিউরে উঠবে। ভিডিওর শেষ মিনিটে এমন এক সত্য জানতে পারবেন যা আপনি কল্পনাও করেননি, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই পুরো গল্পটি থাইল্যান্ডের এক প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া সত্য ঘটনা, যার প্রমাণ আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। যেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হয় এক অশুভ দিনের সকালে, তখন থাইল্যান্ডের পং নামক এই গ্রামে হঠাৎ করেই আকাশ কালো করে নেমে আসে শত শত কাক পাখি। এই পাখিগুলো যেন গ্রামের উপর কোনো একটি অভিশাপ নিয়ে এসেছে। এখানে এই দিন থেকে গ্রামের মানুষদের শান্তি কেড়ে নিয়েছিল ভয় আর আতঙ্ক। বাজারের মানুষজন ভয় আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিচ্ছিল। তবে এদিকে গ্রামের পাশের গভীর জঙ্গলে একটি ছোট্ট কুঁড়ে ঘরে ব্যথায় কাতরাচ্ছিল নোয়াল নামে একটি অন্তঃসত্ত্বা মহিলা। নোয়াল তো প্রসব বেদনায় চিৎকার করছিল। গ্রামের বয়োজ্যেষ্ঠ ধাত্রীমা নোয়ালের বাচ্চার ডেলিভারি করাচ্ছে, কিন্তু যখন শিশুটি ভূমিষ্ঠ হয় এই ধাত্রীর ভয়ে আত্মা কেঁপে ওঠে, কারণ বাচ্চাটির নারী জন্মের পর আবার মায়ের পেটের ভিতরে ঢুকে যাচ্ছিল। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এই নবজাতক নিজের নারীকেই কামড়ে কামড়ে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে ধাত্রীটির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে তো ভয়ে চিৎকার করে উঠছিল আর জোরে জোরে বলতে থাকে, এটা তো কোনো সাধারণ মানুষ না, এটা শয়তানের সন্তান। এই বলতে বলতে সে তো সেই কুঁড়ে ঘর থেকে ছুটে পালিয়ে যায়। তাহলে কি গ্রামের আকাশ ঢেকে দেওয়া ওসব কালো পাখি আসার মানেই কি এই অভিশপ্ত শিশুর ভূমিষ্ঠ হওয়া? মুভির এই প্রান্ত থেকে এই গল্প এগিয়ে যায় 9 বছর পর। দেখা যায় সেই ছোট্ট শিশুটি এখন বড় হয়ে গেছে। গ্রামের মানুষরা তাকে দূর থেকে দেখলে ভয় কাঁপতে থাকে, কারণ সবার ধারণা সে হলো শয়তানের সন্তান। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হলো তার মা নোয়ালও কোনোদিন তাকে ভালোবাসতে পারেনি। মেয়েটিও সবার কাছে বিরক্তিকর এবং হেয় অপদস্থ হয়। এমনকি এই মেয়েটার কোনো নামও রাখা হয়নি এ পর্যন্ত, কোনো নাম ছিল না তার। একদিন তো গ্রামের মন্দিরের পুরোহিত রাস্তার ময়লার পাশে মেয়েটিকে দেখতে পেয়েছিল বসে আছে। মেয়েটির কষ্ট একাকিত্ব দেখে সে পুরোহিত তাকে কিছুটা খাবার দেয়, কিন্তু মেয়েটির তো কোনো নাম ছিল না। তাই পুরোহিত সেদিন তার নাম রাখলো পানর। পানর কত সহজ অথচ সুন্দর একটি নাম। পুরোহিত জানতো পানরকে সবাই অশুভ শক্তির অধিকারী বলে, এক কালো অধ্যায় মনে করে। এজন্য পুরোহিত পানরের হাতে একটি সাদা পবিত্র সুতো বেঁধে দিতে চায় তাদের ধর্মীয় রীতিনীতি অনুসারে। তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ পুরোহিতের গলায় কি যেন হয়, তার মুখ থেকে রক্ত ঝরতে আরম্ভ হয়। সে কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যে পুরোহিতটা সেখানেই মারা যায়। তখন আশেপাশে থাকা গ্রামের মানুষরা চিৎকার করতে শুরু করে। তারা একজোরে বলতে লাগে, এই পানরের নজর লেগেছে পুরোহিতের ওপর, ওই মেয়েটাই অভিশপ্ত, ওর জন্যই আমাদের পুরোহিত মারা গেলেন। এইখান থেকে গল্প আবার এগিয়ে যায় আরো কয়েক বছর পর। পানর তখন প্রায় 15 বছর বয়স। পানর তখন স্কুলে পড়ে, কিন্তু তার আশেপাশে সব ছেলে মেয়েরা ওকে সর্বদা এড়িয়ে চলতো। ভয়ে কেউ তার সাথে কথা বলতো না। পানর এক কোণে বসে চুপচাপ দেখছিল, বাকি ছেলে মেয়েরা একসাথে খেলছে, কিন্তু কেউ তাকে খেলতে নেয় না। ঠিক এই মুহূর্তে দেখা যায় জিপ নামের একটি স্কুল মেয়েকে। স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে, কিন্তু প্রখর অহংকারী। জিপের 2 বান্ধবীও আছে। জিপের প্রেমিকের নাম ছিল পং। পংও খেলছিল বাকিদের সাথে, কিন্তু পংয়ের দিকে নজর ছিল আরেকটি মেয়ের। এই মেয়েটি পংয়ের সাথে কথা বলছিল এবং হাসছিল। মেয়েটি আসলে পংকে পছন্দ করত, কিন্তু এটাই তো জিপের একদমই ভালো লাগছে না। রাগে সে মেয়েটিকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পং তাড়াতাড়ি দৌড়ে এসে মেয়েটিকে হাত ধরে উপরে তুলে, কিন্তু তখনই মেয়েটি পংয়ের গালে একটা মাকড়সা দেখতে পায়। সে তো ভয় পেয়ে সেটাকে
এক ঝটকায় নিচে ফেলে দেয়। কিন্তু এই মাকড়সা মারা যাওয়ার সাথে সাথেই হাজার হাজার মাকড়সা তার শরীরের উপর হামলে পড়ে। বিষয়টা বেশ অদ্ভুত। মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে। তার গায়ের চামড়া ছিঁড়ে রক্তাক্ত হয়ে যায় নখের আঁচড়ে। সবাই অবাক হয়ে দেখছে এই অদ্ভুত দৃশ্য। তবে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে থাকা পানরের চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। এটা পানরের করা কোনো কালো জাদু নয় তো? এমনটাই মনে হচ্ছিল। এ দৃশ্য থেকে আমাদের বোঝানোর জন্য দেখানো হয় একটি ফ্ল্যাশব্যাক। কাচের জারে রাখা একটি মাকড়সা। এই মাকড়সার ভেতরে ছিল ওই মেয়েটির ছবি। অর্থাৎ মেয়েটির উপর কোনো এক তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক করছিল। তবে পানর এই অপকর্মের সাথে লিপ্ত আছে কিনা তা পরে রিভিল হবে। এখান থেকে মেয়েটিকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। কিন্তু গ্রামের সবাই আবারও এক কথায় দোষ দেয় পানরকে। শয়তানের বাচ্চা, অভিশপ্ত মেয়ে, ওর চোখে চোখ রাখলেই তো সর্বনাশ। এভাবে ক্লাস শেষে পানর গেল এক বৃদ্ধ দম্পতির বাড়ি। গ্রাম্য সম্পর্কে এরা পানরের দাদা দাদি হতো। পানর ভাপা পিঠা আর তরকারি বেচতে আসতো এনাদের দোকানে। কারণ পুরো গ্রাম জুড়ে কেবল এই বৃদ্ধ দম্পতি ছিল যারা কিনা পানরকে মানুষ বলে মনে করত। বৃদ্ধাদের এই সামান্য মমতায় পানরের চোখে এক টুকরো শান্তির স্বপ্ন নিয়ে আসতো। সিদ্ধ মাছের তরকারি বিক্রি করে পানর তো কিছু টাকা বাড়তিও পেত। মানে খাবারের দাম যা আসতো এই বৃদ্ধ দম্পতি পানরকে তার থেকে একটু বেশি টাকা দিত। এটা পেয়ে পানর খুবই খুশি হতো। তাছাড়া এই বৃদ্ধাদের চোখে পানর কোনো অভিশপ্ত মেয়ে ছিল না। সে শুধু ছিল এক অবহেলিত কুৎসিত একটা ছোট্ট অসহায় মেয়ে। এইখান থেকে গল্প চলে যায় এক নতুন চরিত্রে। তিরিশার নাম করে একজন মানুষের, যার ছিল গ্রামের একমাত্র ছবি তোলার স্টুডিও। এই দোকানে কাজ করত থাম। থাম ছিল খুবই সভ্য একটি মেয়ে। সে এই গ্রামে নতুন এসেছিল। থাম আর পানর ছিল খুবই ভালো বান্ধবী। তবে একদিন পানর এসেছিল থামকে দেখতে এই দোকানে। দুই বান্ধবী মিলে মজা করে ছবিও তোলে। তবে নিশ্চয়ই তিরিশানকে দেখে মনে হবে সাধারণ গ্রাম্য একজন মানুষ, কিন্তু না, সে মোটেই সাধারণ কোনো মনুষ্য জাতির নয়। এখানে ছবি তুলে তারা দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল। রাস্তায় হঠাৎ তারা দেখতে পেল পিয়াক নামে এক ছেলেকে। পিয়াক এক বখাটের সাথে তাদের বাড়ির সামনে হাতাহাতি করছিল। হয়তো তাদের মধ্যে বড় কোনো ঝামেলা হয়েছিল। তবে এখানে একটি ছেলে পিয়াকের পেটে রাগে একটি ছুরি বসিয়ে দেয়। এটা দেখে পানর তো ভয়ে চিৎকার করে ওঠে। সে বলতে লাগলো, পুলিশ, পুলিশ, কেউ আছেন, বাঁচান। বখাটে ছেলেগুলো পুলিশের নাম শুনে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভাগ্য ভালো ছুরির আঘাত বেশি গভীরে যায়নি। পানর তাড়াতাড়ি পিয়াকের পাশে গিয়ে পিয়াককে সান্ত্বনা করার চেষ্টা করছিল। কিন্তু পিয়াক পানরকে দেখে চিৎকার করে বলল, দূর হ, আমার কাছে আসিস না। এই রাগের পেছনে ছিল এক পুরনো ইতিহাস। দেখানো হয় অতীত। অনেক বছর আগে একদিন ছোট্ট পানর পিয়াকের মায়ের কাছে গিয়েছিল, হয়তো কোনো সাহায্য চাওয়ার জন্য। পিয়াকের মা তাকে দেখে রেগে মেগে তাড়িয়ে দিতে চায়। কিন্তু তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎই পিয়াকের মায়ের শরীরের সকল রক্তনালী যেন কালো হয়ে যায়। পানর তো চুপচাপ গিয়ে তার মায়ের গলা চেপে ধরে। কিন্তু তখনই আবার পানরের নিজের শরীরও যেন কালো হয়ে গেল। তার রক্তনালীতে যেন কালো কিছু প্রবেশ করছে। তার চোখে যেন ভাসছিল এক অজানা অশুভ শক্তি। সেই দিন ওখানে পিয়াকের মা মারা গিয়েছিল। পানর তখনও পিয়াকের মায়ের গলায় হাত দিয়ে রেখেছিল। এজন্য পিয়াক এবং তার বাবা পানরকে দোষারোপ করে। পানর হয়তো তার মাকে মেরে ফেলেছে। এজন্য পিয়াক এখনো পানরকে ঘৃণা করে। পিয়াক মনে করে পানরই তার মাকে হত্যা করেছিল। পানর তার বন্ধু থামকে সব গল্প বলছিল। কিন্তু থামের বিশ্বাস তার বন্ধু পানর কোনো অভিশপ্ত মেয়ে নয়। এই রাতে আমরা দেখি পানরের মা নোয়ালকে। সে বসে আছে এক ছোট্ট পালার সামনে। তান্ত্রিকদের কোনো কবিরাজ কিছু করছে এখানে। মনে হচ্ছে অদ্ভুত কিছুর পূজা অর্চনা হচ্ছে এখানে। তবে নোয়ালের মায়ের সামনে ছিল একটি মৃত শিশুর লাশ, যেটা শুকিয়ে যাওয়া মৃতদেহ। কিন্তু এই শুকিয়ে যাওয়া শিশুটি কে সেটা জানা যাবে এই গল্পের শেষের দিকে। নোয়াল সে লাশের পূজা অর্চনা করছিল, কিন্তু একটু পর নোয়াল যেন নিজেকে সেই শিশুর সামনে বিলিয়ে দিতে যাচ্ছে। অর্থাৎ সে নিজেকে শেষ করে দিতে যাচ্ছে। পানর এই সব দেখে চিৎকার করে তার মাকে বলে, এভাবে নিজেকে শেষ করো না, আমাকে এইভাবে একা শূন্য করে রেখে চলে যেও না। কিন্তু নোয়াল তো তার এই কথা শুনে বিরক্ত হয় আর তাকে বলে, তুই দূরে যা, আমি তোকে ঘৃণা করি। তবে এটা খুব অদ্ভুত, একজন মা নিজের মেয়েকে কেন এতটা ঘৃণা করে। পানর এখানে কাঁদছিল। পানর তাকে দেখছিল সামনে থাকা শুকিয়ে যাওয়া সেই শিশুটির লাশ, কিন্তু সে জানতো না ওটা আসলে কি জিনিস। এভাবে রাত গভীর হয়। পানর শুয়ে পড়েছিল। তখনই পানর দেখলো এক ভয়ঙ্কর স্বপ্ন। পানর স্বপ্ন
স্বপ্নে দেখছিল এক অদ্ভুত লোককে। লোকটার বুক জুড়ে ছিল রহস্যময় ট্যাটু। গভীর জঙ্গলের ভেতরে সেই লোকটা অনেক মানুষ নিয়ে কোনো একটি অশুভ রিচুয়াল করছিল একটা মন্দির জাতীয় জায়গায়। তবে সে আচারে সে এক মহিলার পেটে ধারালো ছুরি দিয়ে যেন কেটে কেটে চিহ্ন আঁকছিল। ভয় আর বিস্ময়ে বানর দেখল সেই মহিলা আর কেউ নয়, তারই মা নোয়াল। হঠাৎ স্বপ্নের মধ্যে বানরের পেটে যেন ব্যথা শুরু হয়। মনে হলো সে যেন মা হতে চলেছে। পেটের মধ্যে থেকে বাচ্চার নড়াচড়া তীব্রতার অনুভব হয়। ভয় তো ঘেমে গিয়ে বানরের ঘুম থেকে উঠে পড়ে। খুবই ভয়ানক ছিল এটা। পরের দিন বানর ছুটে যায় থামের কাছে, সবকিছু তাকে খুলে বলে যে আমি রাতে এরকম ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখেছি। সেখানে থাকা লোকটা তার বুকে ছিল অদ্ভুত রকমের ট্যাটু। বানর কাগজে এঁকে দেখালো সেই ট্যাটুটি। থাম বলল, চলো আমরা জঙ্গলে যাই, ওখানে হয়তো সব উত্তর আছে। মানে বানরের স্বপ্নে দেখার রিচুয়াল করার মন্দির এখানেই আছে, অর্থাৎ সেই জঙ্গলের মধ্যে। এজন্য থাম সে মন্দিরে গিয়ে দেখবে বানরের স্বপ্নের কোনো কারণ আছে কিনা ওখানে। কিন্তু তারা বেরোনোর আগেই বানরের প্রথম পিরিয়ড শুরু হয়। থাম তাকে স্যানিটারি প্যাড দেয়। বানরকে সাহায্য করছিল থাম, কিন্তু বানরের জন্য এই ভয়ানক কালসাপী হয়ে দাঁড়াবে এই পিরিয়ড। প্রচন্ড পেট ব্যথা হয় বানরের। এজন্য থাম ওষুধ কিনতে বাজারের দিকে দৌড় দেয়। ওষুধ কিনে ফেরার সময় একটি লোকের সাথে তার ধাক্কা লাগে। থাম তাকিয়ে দেখে লোকটার বুকে সেই একই ট্যাটু, যেটা একটু আগে বানর তাকে এঁকে দেখিয়েছিল। এখানে লোকটার মুখ দেখানো হয় না, তবে বোঝা যাচ্ছে থাম এই লোকটাকে চিনতে পেরেছে। তবে লোকটাকে যদি আমি এখন আপনাদের দেখাই, আপনারা অবশ্যই চিনতে পারবেন, তাই এটা পরে রিভিল হবে। এই লোকটার বুকে বানরের বলা ট্যাটু দেখে থাম তো ভয় পেয়ে যায়। থাম তো ভয়ে দৌড়ে পালাতে চায়, কিন্তু তখনই সেই লোকটা তার পেছন থেকে তন্ত্র মন্ত্র জপতে শুরু করে। মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু। এভাবে দেখতে না দেখতেই থামের চারপাশে যেন অন্ধকার জমে ওঠে। তার শরীরে শুরু হয় তীব্র ব্যথা। তার কানে ভেসে আসছিল ভয়ঙ্কর অশুভ ফিসফিসানি। থামের অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে। তার শরীরে প্রচন্ড যন্ত্রণা হতে শুরু হয়। কষ্টে প্রখর চিৎকার করতে লাগছিল থাম। এই চিৎকার শুনে বানর এসে পড়ে সেখানে। বানর তখন এসে থামের গলা চেপে ধরে, ঠিক পিয়াকের মাকে যেভাবে সে ধরেছিল। দেখা যায় তাদের দুজনের হাত এবং মুখের শিরা যেন কালো রঙের হয়ে যায়। তবে হঠাৎ থামের শরীর থেকে যেন অসংখ্য ছোট ছোট গিরগিটি বের হতে শুরু হয়। আর এমনকি থামের চোখ থেকেও যেন গিরগিটি ছিটকে পড়লো বের হয়ে। খুবই ভয়ঙ্কর দৃশ্য এটা, একদমই ভীতিকর পরিস্থিতি। বানর বুঝে উঠতে পারলো না কেন এমনটা হলো। বানর তো চিৎকার করে কান্না করতে থাকে। এজন্য পুলিশ এসে বানরকে থামের মরাদেহের কাছে পায়। তাকে তো সন্দেহ করে ফেলে। বানরকে সন্দেহজনক হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়। এর রাতে থামের পোস্টমর্টেম হলে ডাক্তার পুলিশকে জানায় থাম রহস্যজনকভাবে মারা গেছে। এ ধরনের মৃত্যু তারা এর আগে কখনো দেখেনি। তার শিরা উপশিরা ফেটে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছিল। তার মানে থামকে হত্যা করা হয়নি, অর্থাৎ বানর নির্দোষ। তাকে গলা চেপে হত্যা করা হয়নি, যেমনটা পুলিশরা সেখানে গিয়ে দেখেছে। অফিসার কিম বানরকে জেল থেকে মুক্তি করে দেয়। এভাবেই বানর সোজা বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ছিল তার মা নোয়াল। নোয়াল তাকে বলে, তুমি কেন সবার সাথে মেলামেশা করো? শুনেছি তোমাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তোমার জন্য সবার মৃত্যু হচ্ছে। আজ থেকে আর বাইরে যাওয়া যাবে না তোমার। মারধর করে বানরকে ঘরের মধ্যে বন্দি করে রাখে তার মা। কারণ গ্রামবাসীরা নোয়ালকে প্রতিনিয়তই হুমকি দিত তার মেয়ের কারণেই যে কারো মৃত্যু হতে পারে। দুর্দশাগ্রস্ত বানর তার বন্ধু থামের মৃত্যুর দৃশ্য চিন্তা করে খুবই কান্না করে। খুবই মন খারাপ ছিল আজ বানরের। কিন্তু এই মন খারাপ দেখাবার মানুষ কেউ ছিল না। তবে এখানে হঠাৎই যেন তার ঘাড়ের মধ্যে ফিসফিসানি শোনা যায়। ভালো করে বোঝা যাচ্ছে না কিসের ডাক। অদ্ভুত হলেও বানরের শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়। তার গায়ের চামড়া যেন পুরোপুরি উঠে গেল। মুখের চামড়া ঝলসে যেতে থাকে। দেখে মনে হচ্ছে বানরের উপর কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করছে। সিন কাট হয়। দেখা যায় পরের দিন স্কুলে যাচ্ছে বানর। বানর যেন পুরোপুরি বদলে গিয়েছিল। সে আর গত রাতের বানরের মতো নয়। তার গায়ের চামড়া একদমই উজ্জ্বল হয়ে গেছে এবং সে অনেক সুন্দরী হয়ে উঠেছে। বেশ অদ্ভুত একটি ঘটনা। গ্রামের সবাই তার সুন্দর রূপ দেখে বিস্মিত হয়ে যায়। হতবাক হয়েছিল স্কুলের সবাই। স্কুলে এসে বানর তার বান্ধবী থামের ডেস্কে ফুল রেখে দেয়। তার স্মৃতি মনে করছিল। যেহেতু সে মারা গেছে, জীব এবং তার বন্ধুরা এবং পং সবাই বানরের সৌন্দর্য দেখে বিস্মিত হয়। এত সুন্দর রূপ তারা আগে কখনো দেখেনি বা বানরের থেকে এটা আশাও করেনি। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। বানর আজ স্কুলে আসার
উদ্দেশ্য ছিল ভিন্ন। যে লোক বা যারা তার বন্ধুকে ব্ল্যাক ম্যাজিক করেছে তাকে যে কোনো ভাবে খুঁজে বের করতে চায় পানর। তবে আজ পানরের সুন্দর রূপ দেখে পং যেন তার কাছে এসে সুযোগ নিতে চায়, কিন্তু পানরের কোনো আগ্রহই ছিল না এই বিষয়ে। তবে পানর এখানে একটা সুযোগ নিল। সে সেই সুযোগে পংকে নিয়ে সেই রাতের রিচুয়ালের স্থানে যায়, মানে মন্দিরে, যে জায়গায় সে তার স্বপ্ন দেখেছিল। এখানে পং কিন্তু এমন ভাবে কথা বলছিল যে সে খুবই লজ্জিত পানরের কাছে, কেননা তারা চিরকালই পানরকে অপমান অপদস্থ করত। পানরও ভাবছে পং তার রূপ দেখে পটে গেছে এবং তাকে সাহায্য করার জন্য এখানে এসেছে। যাই হোক, মন্দিরে গিয়ে তারা দেখতে পেল এখানে যেন নতুন করে রিচুয়ালের জিনিসপত্র রাখা আছে, মানে কেউ এখন ওই জায়গায় অশুভ জাদুটোনার কাজ করছে। তবে যখনই জিপ আর তার বন্ধুরা এসে পড়ে, পানর বুঝতে পারে সে পং এর কথা শুনে বড় ফাঁদে পড়ে গেছে। আসলে পং, জিপ ও তার বন্ধুরা মিলে একটি প্ল্যান করেছিল এখানে। তারা ইচ্ছাকৃতভাবে পানরকে একটি জনবিচ্ছিন্ন স্থানে নিয়ে এসেছে যাতে তার সঙ্গে খারাপ কিছু করতে পারে। এখানে পানর কিন্তু পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই তাকে শক্ত করে ধরে ফেললে দুটি ছেলে এখানে পানরকে ধর্ষণ করার চেষ্টা করে। পানরের জন্য খুবই অসহায় মুহূর্ত ছিল এটা। তবে তখন শেষ মুহূর্তে পিয়াক এসে তাদেরকে মারপিট করে পালাতে বাধ্য করে। পং সহ বাকিদের ভালোই মারধর করা হয়। এভাবে পানরকে উদ্ধার করে নিয়ে যায় পিয়াক। তারা যাচ্ছিল নৌকায় করে। পিয়াক পানরকে জানায় আজ সকালে পং ও জিপের কথা সে শুনে ফেলেছিল। তারা আজ রাতে মন্দিরে যাবে পানরকে নিয়ে। তাদের পরিকল্পনা ছিল তোমাকে বেইজ্জতি করা, অর্থাৎ তোমাকে সেই ছেলেগুলোকে দিয়ে বেইজ্জতি করানো। পিয়াক এজন্য তাদের পিছু নিয়ে এখানে এসেছে তাকে বাঁচাতে। এভাবে পানর রাতেই প্ল্যান করে নেয় যে সে জিপ এবং পং এমনকি তাদের দলের কাউকেই ছাড়বে না, সবার উপর সে ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। পরের দিন সকালে পানর স্কুলে যায়। সে তো রেগে বেগে পং এর হাতে ছুরি দিয়ে আঘাত করে। বোঝা যাচ্ছে সে খুবই প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল। সে পাগলের মতো জিপকে মারার চেষ্টা করে। পানর যেন তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। শেষমেশ সে জিপের গালে হালকা করে একটি ছুরির আঘাত লাগিয়ে দেয়, কিন্তু পানর নিজেও বুঝতে পারে না সে কেন এত খেপা মেজাজে ছিল। এদিনই পানর একটি পুরোহিতের কাছে যায়। সে এই এলাকারই পুরোহিত, তাই পানরের সম্পর্কে সে সবকিছুই জানে। দেখা যায় পুরোহিত তার পা পানিতে ডুবিয়ে রাখে। পুরোহিত যেন মন্ত্র জপ ছিল, আর পানর সে পানিতে নিজের হাত দেয়। তাতে বোঝা যাবে পানর কি অশুভ শক্তির অধিকারী নাকি সে সৎ এবং ভালো শক্তির অধিকারী। তবে পানর পানিতে হাত ডুবানোর পর তার শিরদাঁড়াগুলো যেন কালো হয়ে যায়। মনে হচ্ছে পানরের শরীর কোনো অশুভ শক্তি শোষণ করে নিচ্ছে এই পুরোহিতের শরীর থেকে। দেখা যায় পুরোহিতের পায়ের নখ থেকে একটি লম্বা কালো চুল বের করে ফেলে। বেশ অদ্ভুত এবং ভয়ঙ্কর একটি দৃশ্য, মানে পুরোহিতের ওপর কালো জাদু করা হয়েছিল হয়তো, আর সেটাই পানর বের করে নিল। আর এসব লুকিয়ে দেখছিল পিয়াক। পরের দৃশ্যে জিপ ও তার দুই বন্ধু মিলে মিলানের কাছে যায়। মিলান একজন জাদুকরী মহিলা যে ব্ল্যাক ম্যাজিকে খুবই পারদর্শী। জিপ পানরের উপর কালো জাদু করতে চায়। আচ্ছা, মনে আছে কি সেদিন স্কুলে যে মেয়েটির শরীরে অনেকগুলো মাকড়সা দেখা গিয়েছিল? সেটাও কিন্তু এই কবিরাজিরি করা এক কালো জাদু, যেটা জিপ ইচ্ছাকৃতভাবে সেই মেয়েটির উপর ব্ল্যাক ম্যাজিক করে তাকে হত্যা করেছিল। আর সেই ব্ল্যাক ম্যাজিক করেছিল এই মিলান মেয়েটি, কারণ জিপের বয়ফ্রেন্ডের সাথে মেয়েটি ভাব জমাতে চাইছিল। এইবার এই ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে ওই মেয়েটির মৃত্যুর সঙ্গে পানর কোনোভাবে জড়িত ছিল না। এখানে মিলান পানরের উপর একটি ডেমনিক জাদু চালায় একটি পুতুলের মাধ্যমে। এই বড় স্ট্যাচুর উপর ব্ল্যাক ম্যাজিক চালান করা হয়, মানে হলো এইরকম একটি পুতুল গিয়ে পানরকে মেরে ফেলবে। তবে দেখা যায় ঠিক একই সময়ে পানরের শরীরে প্যারানর্মাল ঘটনা ঘটতে শুরু করে। তবে হঠাৎই সেরকম একটি পুতুল পানরের উপর আক্রমণ করে দেয়। পুতুলটিকে দেখে জীবন্ত মনে হয়। পানর তো ভয় পেয়ে সেই ভয়ঙ্কর পুতুল থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু শেষমেশ ধরাও পড়ে যায়। এই কাঠের তৈরি পুতুলটা পানরের উপর আক্রমণ করতে শুরু করে প্রখর ভাবে। অদ্ভুত হলেও এইটাই কিন্তু বাস্তবে ঘটেছিল। তবে তখনই তিরিশান এসে পুতুলটির গলা যেন কেটে দেয়, তা ভেঙে ফেলেছিল পুরোপুরি ভাবে। তবে অন্যদিকে মিলান যে আসল পুতুলের উপর কালো জাদু করেছিল ওটিও ভেঙে পড়ে যায়। যদিও কালো জাদু পানরকে তেমন ক্ষতি করতে পারেনি, কিন্তু পানর এখনো প্রচুর ব্যথা অনুভব করছিল। কিন্তু দেখা যায় তিরিশান পানরের বুকের উপর আঘাত করলে মিলানও ওই পাশে ব্যথা অনুভব করে, কারণ মিলানই তো এই ব্ল্যাক ম্যাজিক পরিচালনা করছিল। তবে শেষমেশ মিলানের বুক যেন ভেঙে যায়। দেখা যায় তিরিশান পানরের বুকে যত জোরে লাথি মারে তার চেয়ে বেশি
জোরে আঘাত লাগছিল মিলানের বুকে। এইভাবে মিলান খুবই ভয়ঙ্করভাবে মারা যায়। এইখানে ব্ল্যাক ম্যাজিক করতে আসা জিপ আর তার দুই বন্ধু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইভাবে তিরিশান পানরকে বাঁচায়। আপনাদের মনে হতে পারে তিরিশান পানরকে বাঁচানোর জন্য এখানে এসেছে, তাহলে একটু নড়ে চড়ে বসুন, কারণ গল্পের এই টুইস্ট আপনার ধারণারও বাইরে। আসলে পানরকে নিয়ে তাদের কোনো বিশেষ উদ্দেশ্য আছে। বাইরে চেঁচামেচি শুনে নোয়াল এসে পড়ে। তবে অদ্ভুত বিষয় হলো তিরিশান সাথে সাথে নোয়ালকে মারতে শুরু করে, কারণ নোয়াল পানরের ঠিকমতো যত্ন করতে পারেনি। আজই পানরের সামনে একটি সত্য উন্মোচিত হয়। আসলে নোয়াল পানরকে শুধু জন্মই দিয়েছিল টাকার কারণে। সে এই কাজের জন্য টাকা পেয়েছে, অর্থাৎ কোন একটি শয়তানি কাল্ট গোষ্ঠী তাকে টাকা দিয়েছে, যেটা মুভির শুরুতে বলেছিলাম। তার মানে পানর তার মায়ের সন্তান ঠিকই, কিন্তু পানরকে উদ্দেশ্যমূলকভাবে জন্ম দেওয়া হয়েছে। তিরিশান নোয়ালকে সে টাকাও দিয়ে দেয়, যে টাকার চুক্তি ছিল। তার মানে বোঝাই যায় তিরিশান সেই শয়তানি কাল্ট গোষ্ঠীর একজন সদস্য, কেননা তিরিশানের বুকে সেই সেম ট্যাটু ছিল। যাই হোক, নোয়াল সেই টাকা নিয়ে ঘরের মধ্যে পালিয়ে যায়, তবে নিজের মেয়ে পানরকে তিরিশানের হাতে ফেলে দেয়। মানে এখানে মনে হচ্ছে পানর যেন এই তিরিশানেরই সম্পদ। তিরিশান পানরকে ধরে মারপিট করছিল, বলছিল তোকে আমরা অবৈধভাবে জন্ম দিয়েছি। কিন্তু এখানে পানর দেখে তিরিশানের বুকেও সেই একই রকমের ট্যাটু। এবার কিন্তু পরিষ্কার বোঝা গেল পানর তো এই ব্যক্তিকেই স্বপ্নে দেখেছিল। এটা দেখে বোঝা যায় তিরিশানই থামকে মেরেছিল সেদিন ব্ল্যাক ম্যাজিক করে। কিন্তু এই পরিস্থিতিতে পানর বুঝতে পারছে না যে কি ঘটছে। এখানে আবার তিরিশান মাকে টাকাও দিল। বেশ মাথা পেঁচানো একটি ঘটনা। তবে তখনই নোয়াল পেছন থেকে এসে তিরিশানের পিঠে ছুরি ঢুকিয়ে দেয় এবং নিজের মেয়েকে রক্ষা করে ফেলে। মানে নোয়াল চাচ্ছে না তার মেয়েকে তিরিশান নিয়ে যাক, কারণ সে বুঝতে পেরেছিল পানরের সাথে খারাপ কিছু হতে পারে। তিরিশানকে আঘাত করে তারা দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। তিরিশান খুবই আহত অবস্থায় পড়ে থাকে। তারা নৌকায় করে এখান থেকে পালিয়ে যাচ্ছিল। এখানে নোয়ালকে দেখে মনে হয় এই প্রথমবার নোয়ালের চোখে তার মেয়ে পানরের জন্য একটু মায়া দেখা গেল। এই এতটা বছর সে পানরকে কিন্তু নিজের মেয়ে বলেই মানত না, যদিও সে তার মেয়েকে মনে মনে সবসময় মেয়ের মতোই ভালোবাসতো, কিন্তু প্রকাশ করত না। তারা নৌকাতে করে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এদিকে চরম আহত তিরিশান উঠে দাঁড়ায়। সে তাড়াতাড়ি তাদের উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে শুরু করে। তার করা শক্তিশালী জাদুর প্রভাবে অনেক কালো পাখি নৌকায় থাকা নোয়ালের উপর আক্রমণ করে। পানর পাখিগুলোকে দূরে সরানোর চেষ্টা করে, যদিও তাতে লাভ হয় না। আপনাদের মনে আছে মুভির শুরুতে পানর যেদিন ভূমিষ্ঠ হয়েছিল সেদিনও আকাশে এরকমই কালো পাখির ঝাঁকের আগমন দেখা গিয়েছিল। তার মানে সেদিন সেই কালো পাখির সাথেও তিরিশান জড়িত ছিল। আসলে এই তিরিশান কে, কি তার উদ্দেশ্য? এখানে অসংখ্য কালো পাখি তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু একটি পাখি তার ধারালো নখ দিয়ে নোয়ালের গলা কেটে ফেলে। অন্যদিকে দেখা যায় নোয়ালের এক বান্ধবী, এবং সেও ছিল তান্ত্রিক, তবে সে সৎ। সে দাঁড়িয়েছিল নদীর তীরে। এই মহিলাটির নাম ছিল মাসারি। এই মাসারিও ছিল বেশ শক্তিশালী এবং জাদুবিদ্যায় পারদর্শী। সে তার ভালো শক্তির সাহায্যে পাখিগুলোকে তাড়িয়ে দেয়। এতক্ষণে পানর এসে পৌঁছায় ঘাটে। মাসারি তবুও নোয়ালকে বাঁচাতে পারে না। রক্তক্ষরণে নোয়াল সেখানেই মারা যায়। কিন্তু নোয়াল মৃত্যুর আগে খুবই দুঃখ প্রকাশ করে, কারণ তার মেয়েকে সে ভালোভাবে লালন পালন করতে পারেনি, এমনকি তার নামও রাখেনি। এটাও তাকে নিষেধ করেছিল সেই কাল্ট গোষ্ঠীরাই, যারা আজ পানরকে তুলে নিয়ে যেতে চায়। তার পরের দিন সকালে নোয়ালের কবর দেওয়া হয়। পানর অঝরে কান্না করছিল তার মায়ের জন্য। এদিকে পুলিশ অফিসার কিম নোয়ালকে খুঁজছিল, কারণ তিরিশান থানায় মামলা করেছে যে নোয়াল তার পিঠে চাকু ঢুকিয়ে দিয়েছে। এজন্য নোয়ালকে খুঁজতে এসেছিল সেই পুলিশগুলো। তবে এক পর্যায়ে নোয়ালের বাড়িতে তারা সেই শিশুটির লাশ খুঁজে পায়, যেটা ছিল শুকনো মরাদেহ। সেটা রহস্য গল্প আগানোর সাথে সাথে আমরা জানতে পারবো। এদিকে মাসারি পানরকে তার মায়ের কিছু চিঠি দেয়, যেখানে মায়ের জীবনের সকল সত্য কথা লেখা ছিল। পানর জানতে পারে তার মায়ের সত্য একটি করুণ ইতিহাস। আসলে নোয়াল একজন গায়িকা হতে চেয়েছিল যখন সে যুবতী অবস্থায় ছিল, কিন্তু তার বাবা সেটা চাননি। এমনকি নোয়াল থাইল্যান্ডের ব্যাংককে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় তার হাতে একটি কাল্ট গোষ্ঠী পড়ে। মানে নোয়ালকে টার্গেট করেছিল সেই কাল্ট গোষ্ঠী।
গোষ্ঠীরা তার উপর বিভিন্ন কালো জাদু করে আর টাকার লোভ দেখিয়ে এই কাজের জন্য রাজি করায়। কাল্ট গোষ্ঠী মানে হলো তারা সকল ধর্ম থেকে বাহিরে, তারা নিজস্ব গুরু, তন্ত্রমন্ত্র, জাদু বিশ্বাস ও আচার পালন করে। এই কাল্ট গোষ্ঠীর সদস্য ছিল তিরিশান। এরাই নোয়ালকে টাকা দিয়েছিল সন্তান জন্মানোর জন্য, আর পানুরি ছিল সেই সন্তান। আর কাল্টের শর্ত ছিল নোয়াল তখনই ব্যাংককে যেতে পারবে যখন পানুর বড় হয়ে যাবে এবং পানুরকে কাল্ট গোষ্ঠীরা নিয়ে যাবে। আর পানুরকে তারা তখনই নিয়ে যাবে যখন পানুরের প্রথম ঋতুস্রাব বা পিরিয়ড হবে। এজন্যই তিরিশান এসেছিল সেদিন পানুরকে নিয়ে যেতে। মূলত এই একটা কারণে নোয়াল পানুরকে ঘৃণা করত। কারণ হলো কোনো না কোনোভাবে পানুরের জন্য তার ইচ্ছা পূরণ হয়নি, মানে সে শহরে গিয়ে গায়িকা হতে পারেনি। যদিও নোয়াল তার মেয়ের জন্য মনে মনে কষ্ট পেত, তবে নোয়াল কিন্তু জানতো না কাল্টরা পানুরের সঙ্গে কি করবে। এসব শুনে পানুর খুবই কান্নায় ভেঙে পড়ে। আসলে যাদের বুকের ওপর সেই ট্যাটু আছে তারাই সবাই ওই কাল্টের সদস্য। মাসাটির মতে পানুরের মধ্যে কিছু বিশেষ শক্তি আছে, এটা জন্মগত এবং কোনো কারণবশত সে শক্তিগুলো কাল্টের লোকেরা পেতে চায়। এজন্য পানুর একটি স্পেশাল সন্তান সিন কাট হয়। দেখা যায় তিরিশানকে, সে পানুরের উপর একটি ব্ল্যাক ম্যাজিক শুরু করতে বসেছে। তবে তিরিশান যে ওখান থেকে পানুরের ক্ষতি করতে চাচ্ছে এই বিষয়টি মাসারি কেমন ভাবে যেন জানতে পেরে যায়। সে তো পানুরকে নিয়ে দ্রুত ঘরের ভেতরে চলে যায়। তবে তিরিশানের জাদুর প্রভাবে পানুরের দেহ যেন কাঁপতে শুরু করে, তার ভেতরের শক্তি বের হয়ে আসতে শুরু করে, যা তিরিশানের সামনে রাখা এক মূর্তির মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ পানুরের ভেতরে থাকা শক্তি তিরিশান বের করে নিতে চাচ্ছে সেই শুকনো মরা বাচ্চাটির মধ্যে। মাসারি পানুরকে বুঝিয়ে দেয় তাকে যে কোনো ভাবেই তার ভেতরে থাকা শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সে এখনই মারা যাবে। পানুর ভাবতে শুরু করে কিভাবে কাল্টের কারণে তার পুরো জীবন ধ্বংস হয়ে গেছে, তার মায়ের মৃত্যু হয়েছে। এই সকল কিছু ভেবে পানুর তার শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে পারে। পানুর যেহেতু তার শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে পারছে, এখানেও মাসারি তাকে সাহায্য করছে। আর এজন্যই এদিকে তিরিশানের রিচুয়াল ভেঙে যায়, রিচুয়াল ব্যর্থ হয়। তিরিশান তো রেগে মেগে চিৎকার করে, কিন্তু তখন কাল্টের প্রধান নেতা এসে তাকে শান্ত করে আর বলে পানুর নিজেই তো কাল্টের কাছে আসবে, তাদের শুধু অপেক্ষা করতে হবে। অন্যদিকে পিয়াক, সে পুরোহিতের সাথে কথা বলে। উনি তো পানুর সম্পর্কে সবকিছু জানতেন। এখানে পুরোহিত পিয়াককে বোঝায় যে পানুর কোনো শয়তানি মেয়ে নয়, কোনো অভিশপ্ত নয়, সে কাউকেই মারেনি। আসলে পানুর যে শক্তি পেয়েছে তা হলো কালো জাদু করার চেয়েও শক্তিশালী। পানুর যে কোনো মানুষের ভেতর থেকে কালো জাদুর প্রভাব দূর করতে পারে। অর্থাৎ যারা সবাই পানুরের আশেপাশে মারা গেছে তারা আগে থেকেই কালো জাদুতে প্রভাবিত ছিল। পানুর তাদের উপর কোনো খারাপ প্রভাব ফেলেনি। পানুর আসলে তাদের সাহায্য করার চেষ্টা করছিল, তাদের শরীর থেকে ব্ল্যাক ম্যাজিক শোষণ করে নিয়ে। এটা শুনে পিয়াক বুঝতে পারে পানুর তার মাকে মারেনি। পিয়াক মনে মনে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে পানুরকে সাহায্য করবে। এদিকে এখন তো পানুর নিজেই শক্তির পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে গেছে, তাই সে সবার উপর প্রতিশোধ নিতে প্রস্তুত, বিশেষ করে যারা তাকে অপমান করত আর কাল্টের সদস্যদের উপর, যার জন্য তার জীবনের এখন এই দশা। এই রাতে পানুর তৈরি করেছিল 4টি কাঠের পুতুলের মতো, তার মানে 4 জনের উপর জাদু করা হবে। পানুর শুরু করলো ব্ল্যাক ম্যাজিক। এদিকে পং ও জীবকে দেখানো হয়। এখানে জীব আজ খুবই খুশি, কারণ পানুর বাড়ি থেকে পালিয়ে গেছে। জীব তার কাছে কালো কুকুরের রক্ত রেখে দিয়েছে, কারণ তারা বিশ্বাস করে কালো কুকুরের রক্ত নাকি কোনো ব্ল্যাক ম্যাজিক স্পর্শ করতে পারে না, মানে জীবকে কোনো ব্ল্যাক ম্যাজিক ক্ষতি করতে পারবে না। পং ও জীব যখন ঘর থেকে বেরিয়ে যায় তখনই পানুর আসে এখানে। দেখা যায় পানুর জীবের বালিশে ঝরে পড়ে থাকা তার চুল নিয়ে একটি কাদার পুতুল বানায়। পরে যখন পংকে বিদায় জানিয়ে জীব ঘরের মধ্যে আসে, সে পানুরকে দেখে তো ভয় পেয়ে যায় আর ভাবে পানুর এখানে কি করছে। পানুর তো তার কালো জাদু চালিয়ে জীবকে মারতে শুরু করে। জীবের শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। জীব তো ভয়ে জীবন বাঁচানোর চেষ্টায় পালিয়ে যাচ্ছে। ঠিক তখনই পানুরের পাঠানো ব্ল্যাক ম্যাজিক বা মিলানের রূপ নিয়ে একটি আত্মা আসে, বা একটি জিন যেটা কালো জাদুর মাধ্যমে এসেছে। সে জীবের মাথা ধরে তার চুল সহ ছিঁড়ে ফেলে। তবে এই মুহূর্তে জীব প্রাণে মারা যায় না, সে এখনো জীবিত আছে। অন্যদিকে পং আসে তিরিশানের কাছে একটি মেয়ের ছবি নিয়ে। পং চায় মেয়েটিকে কালো জাদু করে নিজের প্রেমে পাগল করে
ফেলতে। তার মানে শুরুতে দেখানো সেই মেয়েটি যে মাকড়সা ভেবে নিজেকে রক্তাক্ত করে মেরে ফেললো, তাকেও পং এভাবেই কালো জাদু করে নিজের প্রেমে পাগল করেছিল। তিরিশানের বাড়ির বাইরে পানর এসে তার পায়ের জুতা থেকে একটু কাদা মাটি তুলে নেয় তার উপর ব্ল্যাক ম্যাজিক করার জন্য। এখানে তিরিশান কিভাবে যেন বুঝতে পারে পানরের কালো জাদুর কথা, মানে এখন সে অধিক শক্তির ক্ষমতার অধিকারী হয়ে গেছে। তবে তিরিশান নিজের শক্তি ব্যবহার করে এবং পানর যে পুতুলগুলো তিরিশানের বাড়িতে আগেই লুকিয়ে রেখেছিল তা খুঁজে বের করার চেষ্টা করে। আসলে পানর তিরিশানের উপরেও কালো জাদু করেছে আর বাড়িতেই লুকিয়ে রেখেছে ওই পুতুল। তিরিশান তো পানরের জাদুর বিপরীত করার চেষ্টা করে, অর্থাৎ পানর যে জাদুটা তিরিশানের উপর পাঠিয়েছে ওই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকটাই তিরিশান পানরের উপর আবার প্রয়োগ করবে। কিন্তু ঠিক তখনই পানর এখানে এসে তার উপর আক্রমণ করে দেয়। তিরিশান তার করা মাটির পুতুলগুলোর অঙ্গ প্রত্যঙ্গ ভাঙতে শুরু করে, যেটা সে বানিয়েছিল পানরের উপর কালো জাদু করার জন্য। সেটা সে ভাঙা শুরু করলে পানরের হাত পায়ের মধ্যে অসহ্য ব্যথা হতে থাকে, হাত পা যেন ভেঙেই যাবে। কিন্তু এখানে তিরিশান পানরকে একেবারে মেরে ফেলার চেষ্টা করে না, কারণ এই কাল্টের গোষ্ঠীদের তো পানরকে জীবিতই লাগবে। তবে এই সুযোগে দেখা যায় পানর তিরিশানের উপর কালো কুকুরের রক্ত ছুঁড়ে দেয়, যেটা জীবের কাছ থেকে আনা সেই কুকুরের রক্ত, যার ফলে এখানে তিরিশানের প্রয়োগ করা কালো জাদু কাজ করা বন্ধ করে দেয়। পরে দেখা যায় পানর তিরিশানকে ধরাধরি করে তাকে নির্মম ভাবে মারতে শুরু করে। এইসব করার পর পানর যেন একেবারে দানবে পরিণত হয়েছিল, তার ভেতর যেন কোনো এক অজানা শক্তি জাগ্রত হয়েছে। তো এর পরের সিনে দেখা যায় আরো ভয়ঙ্কর একটি দৃশ্য। পং ও জীবকে ধরে চরমভাবে শাস্তি দিচ্ছিল পানর, তাদের একসাথে বেঁধে রেখেছে। তাছাড়া জীবদের বাকি বন্ধুরাও এই মুহূর্তে পানরের কাছে বন্দী। এখানে পানর তাদের ধরে চেয়ারে বেঁধে রেখেছিল। একটু পর পানর তাদের নখ একটি একটি করে উঠিয়ে দেয়। পানর এদের প্রতি এতটাই ক্ষিপ্ত ছিল যে একসঙ্গে তাদের দুজনের দেহ সেলাই করে দিয়েছিল লোহার তার আর সেফটি পিন দিয়ে। আপনারা দেখে বুঝতেই পারছেন তাদের কতটা জঘন্যভাবে শাস্তি দিয়েছে পানর। এদিকে দেখা যায় স্কুলে প্রিন্সিপাল ও একজন টিচার একটি ক্লাসরুম থেকে দুর্গন্ধ পাচ্ছিল। এটি সেই স্কুল যেটাতে পানর আর এরা সবাই পড়াশোনা করত। তারা দুজন সেখানে গিয়ে দেখতে পায় জীব ও পং এর বন্ধুরা এখানে আটক আছে। এই দৃশ্য দেখে প্রিন্সিপালের রক্ত হিম হয়ে যায়। আমাদের তো আর বোঝার বাকি রইল না যে কে তাদের এই অবস্থা করেছে। এই খবর দ্রুত পুলিশের কাছে পৌঁছে যায়। পুলিশ এসে পানরকে খুঁজতে শুরু করে, কারণ সকলে সন্দেহ করেছিল হয়তো পানরই এগুলো করেছে, কারণ পানরের সাথে তাদের শত্রুতা ছিল যেটা কারোই অজানা নয়। তদন্তে পিয়াক তাদের সাথে যোগ দেয়। তারা এভাবে তিরিশানের বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে তারা তিরিশানের মৃতদেহ পায়, যাকে খুবই ভয়ঙ্কর ভাবে মেরে ফেলেছে পানর। তবে এইখানে পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছায় যে পানর পং ও জীবের বন্ধুদের হত্যা করেছে। সে নিজের কোনো প্রতিশোধ নিতে হয়তো এমনটা করেছে, যারা কিনা পানরকে প্রতিদিন ক্লাসে হেয় অপদস্থ করত। তবে এখানে পুলিশদের মনে প্রশ্ন হলো পানর কেন তিরিশানকে হত্যা করলো, তা তারা কিছুতেই বুঝতে পারছে না। এখানে তিরিশানের বাড়িটা ভালো করে তল্লাশি করে পুলিশ। এখানে একটি ট্যাটুযুক্ত ছবি খুঁজে পায়, যার মাধ্যমে পুলিশ অফিসার কিম বুঝে যায় সব ঘটনা হয়তো ওই ট্যাটুর সাথে সম্পর্কিত। মানে এটা যে কাল্ট গোষ্ঠীর একটি চিহ্ন, এটা পুলিশ কিম বুঝে গিয়েছিল। পুলিশ অফিসার কিম এটাও বুঝে যায় যে এই তিরিশান এই কাল্ট গোষ্ঠীরই একজন সদস্য। এভাবে পরের দিন গ্রামে একটি অনুষ্ঠান হচ্ছে মন্দিরে, যেখানে সবাই প্রার্থনা ও প্রসাদ বিতরণ করছিল। এরাই হচ্ছে কাল্ট গোষ্ঠী। এখানে পুলিশ অফিসার কিম তো সজাগ নজর রেখেছে যেন পানর এখানে না আসে। পানর যেহেতু তিরিশানকে হত্যা করেছে, আর তিরিশান তো এই কাল্ট গোষ্ঠীরই সদস্য ছিল, ট্যাটু ব্যবহার করা কাল্ট গোষ্ঠীর ওপর প্রতিশোধ নিতে পানর অবশ্যই এখানে আসতে পারে। তবে অনুষ্ঠান শেষে সবাই যখন খাবার খাচ্ছিল, হঠাৎ সবাই যেন এক এক করে মারা যেতে থাকে। ভয়াবহ রক্তবমি শুরু হয়। হয়তো পানরই কিছু একটা করেছিল, যার কারণে হঠাৎই সবাই মরতে শুরু করে। এখানে একজন কাল্ট গোষ্ঠীর তান্ত্রিক তার সামনে থাকা খাবার দেখে বুঝতে পারে পানর তিরিশানের বুক থেকে ট্যাটুর যুক্ত চামড়া ছিঁড়ে নিয়ে গ্রামবাসীদের খাবারের সঙ্গে মিশিয়ে দিয়েছিল। এভাবেই তো তিরিশানের ভেতরে থাকা কালো জাদুর প্রভাব সব জায়গায় বা খাবারে ছড়িয়ে পড়েছে। এখানে সকলেই কিন্তু ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। কালো জাদু সকলের উপর খুবই ভয়াবহভাবে প্রভাব ফেলছে। যারা কিনা এই প্রসাদ খেয়েছে তাদের সবার উপর এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব দেখা দিচ্ছে। একটু পর এখানে সবাই যেন একে অপরকে নির্মমভাবে মারতে শুরু করে। তখনই পানর সে ভিড়ের মাঝে এসে হাজির হয়। পানর সবাইকে কঠিন শাস্তি দিয়ে নিজ
নিজেকে খুব সন্তুষ্ট মনে করছিল, কিন্তু হঠাৎ স্কুলের প্রিন্সিপাল একেবারে সবাইকে কালো জাদু করে রক্ষা করে ফেলে। পানরকে সে ধরে ফেলতে চাচ্ছে, তবে এখানে একটা বিষয় রিভিল হয়। ছদ্মবেশে প্রিন্সিপালই আসলে সেই শয়তানি কাল্টের একজন সদস্য। সেই ছিল মূলত এই কাল্ট গোষ্ঠীর প্রধান সদস্য। এখানে থাকা পিয়াক পানরের পক্ষ নিয়ে কথা বলতে থাকে, এজন্য পিয়াককে কালো জাদুতে প্রভাবিত করে ফেলে প্রিন্সিপাল। পিয়াক তখন ধীরে ধীরে মারা যেতে থাকে সেই কালো জাদুর প্রভাবে। যদিও পিয়াককে হত্যার উদ্দেশ্য নেই প্রিন্সিপালের, এখানে প্রিন্সিপাল পানরকে হুঁশিয়ারি দেয় আত্মসমর্পণ না করলে সে পিয়াককে মেরে ফেলবে, মানে পানরকে কাল্ট গোষ্ঠীতে আসতে বাধ্য করে। পানর যেহেতু পিয়াককে মনে মনে ভালোবাসতো, তাই সে প্রিন্সিপালের কাছে আত্মসমর্পণ করবে। তবে এক পর্যায়ে পিয়াককে প্রিন্সিপাল ছেড়ে দেয়, কিন্তু পানরকে সে ধরে ফেলে। তবে এই সময় পুলিশ অফিসার কিম দেখে অনেক গ্রামবাসীর বুকে সেই একই রকমের ট্যাটু, যার অর্থ এই গ্রামের প্রায় অসংখ্য মানুষই এই কাল্টের সদস্য ছিল। এরপর পানরকে জঙ্গলের সেই রিচুয়ালের স্থানে নিয়ে যাওয়া হয়, যেখানে কাল্টের লোকেরা তাকে বন্দি করে রেখেছে। এইখান থেকে অবশেষে জানা যায় ওই স্কার্ট বা মুখোশ পরা কাল্টের প্রধান আর কেউ না, স্কুলের প্রিন্সিপাল নিজেই। দেখা যায় পানরকে গোসল করানো হয় এবং তাকে একটি কাল্টের দেবতার মূর্তির কাছে বেঁধে ফেলা হয়। আসলে প্রিন্সিপাল পানরের সামনে এসে তার উদ্দেশ্য প্রকাশ করে। এইখানে গল্পের আসল রহস্য উন্মোচিত হয়। এই কাল্টের যতই শক্তি ছিল সেটা প্রিন্সিপাল নিজের কাছে তার রাখতে পারেনি, মানে তাকে অবশ্যই সেই কালো শক্তি একজন মায়ের গর্ভে রাখতে হয়েছিল, যার ফলে সেই শক্তি আরো বৃদ্ধি পাবে। আর এইখানেই পরিষ্কার হয় অতীতে প্রিন্সিপালই নোয়ালকে টাকা দিয়ে পছন্দ করেছিল এবং সে কালো শক্তি নোয়ালের গর্ভে প্রবেশ করে দিয়েছিল। কিন্তু শক্তিগুলো থেকে নোয়ালের গর্ভে দুজন সন্তানের জন্ম হয়। একজন ছিল অভিশপ্ত সেই শিশু, যে শুকনো বাচ্চাটির মৃতদেহ আমরা দেখেছিলাম, আর অন্যটি ছিল পানর। এইভাবে পানর যেহেতু তার মায়ের একই গর্ভে ছিল এবং তার যমজ বোন ও একটি অভিশপ্ত শিশু ছিল, কিন্তু সে তো মারা যায়, এজন্য তার সমস্ত শক্তি পানরের শরীরের ভেতরে চলে আসে। এটা আধ্যাত্মিক ভাবেই এই শক্তিটা পানর পেয়েছিল, কিন্তু তার শক্তির ভিতরে ভালো শক্তিও যোগ হয়, এজন্য কাল্ট এই শক্তি চাচ্ছে। আর পানরের অভিশপ্ত যমজ বোন সেখানেই মারা যায়, অর্থাৎ যেদিন তাদের জন্ম হয়েছিল। এই গল্পের শুরুতে সেই শিশুর লাশটাই আমরা দেখেছিলাম, যার মধ্যে কাল্ট গোষ্ঠীর শক্তি থাকার কথা ছিল, কিন্তু সেই শক্তি চলে এসেছিল পানরের দেহে। অর্থাৎ প্রিন্সিপাল নিজেই আসলে পানরের বাবা এবং এখন সে পানরের সঙ্গে দৈহিক সম্পর্ক গড়তে চায়, যাতে পানর থেকে আরেক সন্তান জন্ম দেওয়া যায়, যার মধ্যে কাল্টের শক্তি প্রভাবিত হবে পরবর্তীতে, অর্থাৎ সে হবে আরো দ্বিগুণ শক্তিশালী। এইভাবে কাল্ট গোষ্ঠী বছরের পর বছর ধরে তাদের শক্তি ধরে রাখে। অন্যদিকে মাসারি ও পুরোহিত পিয়াককে নিয়ে এসেছিল। পিয়াক এখনো কালো জাদুর প্রভাব থাকা সত্ত্বেও কোনো মতে বেঁচে আছে। মাসারি নোয়ালের সেই অভিশপ্ত শিশুর গায়ের ছাল থেকে একটি ওষুধ বানায়, কারণ কাল্টের জাদুর মূল শিকড়ই ছিল এই শিশু। শেষ পর্যন্ত পিয়াক ওষুধ খেয়ে বেঁচে যায় এবং দ্রুত পানরকে বাঁচাতে জঙ্গলের মধ্যে ফিরে যায়। এদিকে স্কুলের প্রিন্সিপাল বা কাল্ট গোষ্ঠীর শয়তান পানরের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইছিল। এখানে গ্রামের বাকি কাল্ট গোষ্ঠীর লোকজন তাকিয়ে এই নোংরা দৃশ্য উপভোগ করছিল। তবে এইখানে অদ্ভুত একটা দৃশ্য দেখুন, পানর যে বৃদ্ধাদের দাদা দাদি বলে জানতো, তারাও কিন্তু এই কাল্টেরই সদস্য। তবে এইখানে পুলিশ অফিসার কিম তার পুরো টিম নিয়ে হঠাৎ করেই তাদের উপর আক্রমণ করে দেয়, ফলে তৎক্ষণাৎ রিচুয়াল ভেঙে যায়। এই রিচুয়াল পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়। এবার কাল্টের সদস্য ও পুলিশদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল, বেশ হাতাহাতি হয়, কিন্তু প্রিন্সিপাল তার জাদু দিয়ে অসংখ্য কালো কাক পাখিকে ডেকে আনে। এই পাখিগুলো মোটেও সাধারণ কোনো পাখি নয়, পাখিগুলো আক্রমণ করেছিল পুলিশ এবং জনসাধারণের ওপর। আবার এদিক থেকে মাসারি নিজে তন্ত্রমন্ত্র দিয়ে সেই পাখিগুলোকে যেন আকাশে থাকা অবস্থায় পুড়িয়ে ফেলল। প্রিন্সিপাল বুঝতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, পানরকে গর্ভবতী করা সম্ভব হলো না, তাই এবার সে পানরের ভেতরে থাকা আধ্যাত্মিক শক্তি মানে কাল্টের শক্তি বের করে আনতে চায়। দেখা যায় প্রিন্সিপাল পানরের মুখে একটি সোনার মুখোশ চাপিয়ে দেয়। এটা কাল্ট জনগোষ্ঠীর কোনো একটি অভিশপ্ত বা জাদুকরী মুখোশ। এখানে কাল্ট গোষ্ঠীর প্রধান মন্ত্র পাঠ করতে শুরু করে, তবে জাদুর প্রভাবে পানরের শরীর থেকে শক্তি মুখোশের মধ্যে দিয়ে হস্তান্তরিত হতে থাকে, মানে পানরের ভেতর থাকা শক্তি বের হয়ে যাচ্ছিল, যেটা সে মুখোশের মাধ্যমে নিতে চায়। ঠিক শেষ মুহূর্তে পিয়াক সেখানে চলে আসে। সে তো আক্রমণ করে দেয় সে প্রিন্সিপালের উপর। এখানে প্রিন্সিপাল আর প্রিয়াকের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়। তবে লড়াইয়ের মাঝে
যাচ্ছে হঠাৎ প্রিন্সিপালের শরীর যেন জ্বলে ওঠে। তার শরীরে ভয়াবহভাবে আগুন লেগে যায়, কারণ এদিক থেকে মাসারি সেই অভিশপ্ত শিশুর লাশটি জ্বালিয়ে দিয়েছিল আগুনে। এই শিশু ছিল ওই কাল্ট জনগোষ্ঠীর কালো জাদুর শক্তির উৎস। এজন্য তো প্রিন্সিপালের সাথে সরাসরি যুক্ত ছিল এই ব্ল্যাক ম্যাজিক। তবে প্রিন্সিপাল তো হার মানতে চায় না। সে আবারও মন্ত্র পাঠ করতে শুরু করে, মাসারির উপর পাল্টা আক্রমণ করে দেয়। এতে করে কাল্ট গোষ্ঠীর প্রধান প্রিন্সিপাল তার গায়ের আগুন নিভিয়ে ফেলে। প্রিন্সিপাল আবারও পিয়াককে ধরে ফেলে, কারণ পিয়াক পানরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। এখানে প্রিন্সিপাল পানরকে হুমকি দেয়, সে যদি আত্মসমর্পণ না করে, মানে নিজের ইচ্ছায় তার ভেতরে থাকা শক্তি প্রিন্সিপালকে ফেরত না দেয়, মানে এক কথায় সে প্রিন্সিপালের সাথে দৈহিক মিলন না করে এবং কাল্ট গোষ্ঠীর সদস্য হিসেবে নিজেকে স্বীকৃতি না দেয়, তাহলে সে পিয়াককে হত্যা করে ফেলবে। খুবই ভীতিকর একটি পরিস্থিতি এখানে। তবে এখানে সে পিয়াককে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, মানে সে কাল্ট গোষ্ঠীতে আত্মসমর্পণ করবে পিয়াককে বাঁচাতে। পানর মুখোশটি মাথায় পড়ে নেয়। এভাবে নিজের শক্তিগুলো সে মুখোশে হস্তান্তরের জন্য প্রস্তুত। তবে তখনই পানর একটি সুযোগ পেয়ে যায়। পানর সুযোগ বুঝে একটি বড় বাঁশের লাঠি তুলে নেয়। সেই লাঠি দিয়ে পানর প্রিন্সিপাল আর পিয়াকের পিঠের মধ্যে একসাথে ঢুকিয়ে দেয়। দেখা যায় দুজনেই কিন্তু মারাত্মকভাবে আহত হয়। তবে পানর খুবই নৃশংসভাবে পিটিয়ে মেরে ফেলে কাল্ট গোষ্ঠীর প্রধান বা প্রিন্সিপালকে। পানর প্রিন্সিপালের বুক থেকে তার হৃদয়টা বের করে নেয়। সেটি সে চিবিয়ে খেয়ে ফেলেছিল, যাতে করে প্রিন্সিপালের ভেতরে থাকা সমস্ত কালো শক্তি পানরের ভেতর প্রবেশ করে ফেলে। তবে এই সমস্ত বা কাল্টের কলিজা খেয়ে পানর যেন নিজেকে শয়তানের রানী হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলে, মানে সেও যেন সেই কাল্টের মধ্যে একজন শয়তান হয়ে যায়। তার ভেতর প্রখর কালো শক্তি চলে আসে। এসব শক্তি নিজের মধ্যে টেনে নেওয়ার পর পানর গিয়ে বসলো সেই ভয়ঙ্কর কাল্টের মঞ্চে। সামনে থাকা মূর্তিকে পানর পরিয়ে দিল সেই সোনার মুখোশটি। সে তো মন্ত্র পাঠ শুরু করলো। তবে দেখা যায় মন্ত্রের শক্তিতে পানরের ভেতরে থাকা সমস্ত অশুভ শক্তি বা ব্ল্যাক ম্যাজিক এই মুখোশের ভেতর আবারও ফিরিয়ে দিল, মানে কাল্টের শক্তি কাল্টকেই ফিরিয়ে দিল। কারণ হলো পানর আর কোনো কালো শক্তি বা কালো জাদুর শিক্ষা নিজের ভেতর রাখতে চাইছিল না। তবে এসব কিছু শেষ হওয়ার পর পানর অজ্ঞান হয়ে পড়ে। এদিকে পিয়াক প্রখর যন্ত্রণায় সে তো অচেতন হয়ে পড়ে। এরপর কেটে যায় কিছুদিন। পিয়াকের প্রাণ বেঁচে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর একদিন যখন পিয়াকের জ্ঞান ফেরে, সে তো পুরোপুরি সুস্থ। পিয়াক হাসপাতাল থেকে সোজাসুজি চলে যায় পানরকে দেখতে, কিন্তু গিয়ে দেখে সেই দিন থেকে পানর একেবারে জ্ঞানহীন এবং অচেতন অবস্থায় পড়ে আছে। এদিকে একজন পুরোহিত পুলিশ অফিসার কিমকে বলছিল ডেমনিক কাল্ট চাইতো না কোনো পুরোহিত এই গ্রামে থাকুক, তাই কাল্ট গোষ্ঠীরা বৌদ্ধ ধর্মের সকল পুরোহিতদের ভয়ঙ্করভাবে কালো জাদু প্রয়োগ করত। আর সে সমস্ত কালো জাদুর প্রভাব পানর নিজের শরীরে টেনে নিয়ে আমাদের বাঁচানোর চেষ্টা করত, যেমনটা অতীতে করেছিল যখন এক পুরোহিতের পা থেকে সে কালো চুলের মতো কিছু বের করেছিল। অতএব পুরোহিতদের উপর কালো জাদু প্রয়োগ করত এই কাল্ট গোষ্ঠীরা। অর্থাৎ পানর সবসময় এই গ্রামের মানুষদের রক্ষা করার চেষ্টা করত, কিন্তু কাউকে কখনো কিছু বলেনি এই বিষয়ে, আর কেউ বোঝেনি এটা। পিয়াকের মাকে এবং পানরের বান্ধবী থামকেও বাঁচানোর চেষ্টা করেছিল পানর, আর তাদেরকে হত্যা করেছে এই কাল্ট গোষ্ঠীরা। অর্থাৎ কাল্টের গোপন কোনো তথ্য যারাই জানবে, কাল্ট তাকেই ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলবে, আর এটাই করেছিল তারা। তাই এভাবে দেখা যায় কিছুদিন পর পানরের জ্ঞান ফিরে আসে। পিয়াক তো খুবই খুশি হয়, কিন্তু জ্ঞান ফেরার পর পানর যেন তার অতীতের কোনো কিছুই মনে করতে পারছিল না। পিয়াকও কিছু মনে করে দেয় না তাকে। তারা আবারও বন্ধু হয়ে যায়। পানর স্বাভাবিকভাবে স্কুলে যেতে শুরু করে। ধীরে ধীরে তার জীবন আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে। এভাবেই শেষ হয় আর্ট অফ দ্য ডেভিল অর্থাৎ বিগিনিং বা পানর এই মুভিটির গল্প। এই মুভিটা বাকি অন্য হরর মুভির থেকে অনেকটাই ভিন্ন। থাইল্যান্ডের পং নামক এক গ্রামে এই ঘটনা সত্যি ঘটেছিল। পুলিশ একবার ধরপাকড়াও করে এইরকম এক কাল্ট গোষ্ঠীকে খুঁজে পেয়েছিল যারা এইসব ব্ল্যাক ম্যাজিক করত। এমনকি 15 থেকে 16 বছর মেয়েদেরকে ধরে এনে যৌন নির্যাতন করত তাদের নিজেদের উদ্দেশ্যে হাসিলে, যার প্রমাণ আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এগুলো নিয়ে অনেক নিউজ হয়েছিল। তো এই সকল সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছিল এই পানর নামে মুভিটি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।